বায়োল লোসেটের উপরে কিছু লিখবেন। তো আমার বন্ধু কোচার এবং আমার উপরে দায়িত্ব পড়েছিল এ ব্যাপারে বইটার খসড়া করে দেওয়া। করা হয়েছিল, কিন্তু উনি ভীষণ সাবধানী মানুষ ছিলেন বলে শেষ পর্যন্ত আর এই কাজটা ছাপতে দেননি। কেননা তার কার্সিনোসিন ড্রাগ পিকচার পড়লে আপনারা দেখবেন স্যারের এক্সপেরিয়েন্স কার্সিনোসিনে তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো নতুন ইন্টারপ্রিটেশন, এবং আমরা তো সেগুলো প্র্যাকটিসে দেখেছি কি অদ্ভুতভাবে সাকসেসফুল। কিন্তু কিছু ব্যক্তি থাকেই তারা অপরের পশ্চাৎধাবন করে একটু আনন্দ পায়, কাঁকড়ার সেই অ্যাক্রোব্যাটিক্স। তারা স্যারের এই কার্সিনোসিন বইটার কিছু সমালোচনা করেছিল, যেটা স্যার খুব আহত হয়েছিলেন। তখনই ওই আইডিয়াটা ছেড়ে দেন। তো তারপরে এই লেখাটা নিয়ে আর এগোনো হয়নি। তা আমার জাস্ট নোট করা ছিল, তো সেইটাকে নিয়ে আমরা আজকের আলোচনাটা করতে পারি। ব্যাপার হলো যে প্যাটারসনের বইটা কিন্তু আগে পড়ে দিতে হবে, কেননা ওই বইটার মধ্যে তিনিই তো স্রষ্টা, তিনিই ব্যাখ্যাতা, কাজে ওটা দরকার, অরিজিনাল বই না পড়লে হবে না। কিভাবে এই রিসার্চটা এলো, তারা দেখলেন যে বাবেল ফ্লোরা গুলো হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে তাদের মধ্যে কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, এই সমস্ত দেখে তারা মাইনিউটলি সেগুলোকে লিপিবদ্ধ করলেন, এবং সেই 12টা, তার মধ্যে 12টাকে নিয়ে আর এই গবেষণা প্রত্যেকের এটা পড়া উচিত। তো 12টার মধ্যে সবগুলো আমি ব্যবহার করিনি, আমি যেগুলো করেছি সেগুলোর ভিত্তিতে আজকে আলোচনা করব। যেমন 1 নম্বর বলা যেতে পারে ব্যাসিলাস নাম্বার 7। এইটা আমি কমই ব্যবহার করেছি। আমি সবচেয়ে বেশি ব্যবহার করেছি গার্টনার, ডিসেন্ট্রি কম্পাউন্ড, মর্গ্যান আর সাইকোটিক কম্পাউন্ড, এগুলোই। তো ব্যাসিলাস নাম্বার 7 এইটা বায়োল লোসেট মনে রাখার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ওরা রিলেটেড হোমিওপ্যাথিক রেমেডিজের কথাও প্যাটারসন বলে দিয়েছে, সেগুলোর মধ্যে থেকে মনে রাখার একটু সুবিধা আছে। আমি কিন্তু ওইগুলোকেই অবলম্বন করেছি। আর আমাদের যেটা টেকনিক স্যার যেভাবে করতেন, প্যাথোলজিক্যাল ইন্টারপ্রিটেশন, তো সেইটা করে নিশ্চয়ই সফলতা পেয়েছি। তবে আলোচনা করার আগে আরেকটা কথা বলে নেওয়া ভালো, স্যারকে দেখেছি বাবেল লোসেট তিনি সেই ক্ষেত্রগুলোতেই ব্যবহার করতেন যেখানে অন্যান্য লক্ষণের সঙ্গে কিছু বাবেল প্রবলেম লোকের থাকতো, অর্থাৎ পেট সংক্রান্ত কিছু একটা উৎপাদ আছে, উপদ্রব আছে, তার সঙ্গে অন্যান্য শারীরিক সমস্যা আছে। এরকম ক্ষেত্রে স্যার বাবেল লোসেটের কথা ভাবতেন। বাবেলের কোনো প্রবলেম নেই এরকম ক্ষেত্রে বাবেল লোসেট দিয়েছেন এরকমটা আমার মনে পড়ে না। কিন্তু আমি পরবর্তীকালে দেখেছি যে হ্যাঁ, বাবেলের কোনো প্রবলেম নেই সেখানেও ব্যবহার করা যেতে পারে। ভাইয়ের এরকম কয়েকটা কেস আছে, সেটা যারা ওই আমাদের আশ্রমের ক্লিনিক অ্যাটেন্ড করেন তারা নিশ্চয়ই জানেন। তো ব্যাসিলাস নাম্বার 7 এইটা মেনলি কেলিবাইট্রম ওষুধটাকে মনে রাখলে এটার সিমটম গুলোকে সহজে মনে রাখা যায়। ওই রকম স্ট্রিঞ্জি ডিসচার্জ, ওই রকম স্পাইনের উপরে কাজকর্ম, ওই রকম ক্যাটারাল টেন্ডেন্সি একের মধ্যে আছে। আর আরো একটা কথা, এটা স্যার আমাদের ব্যবহার করতে বলতেন সেই ক্ষেত্রেই দেখেছি তাকে, যেখানে ফসফরাস এবং ব্যাসিলিনাম বা টিউবারকুলিনাম দেওয়া হয়েছে অথচ সাফিসিয়েন্ট রেজাল্ট পাওয়া যায়নি। ইন্ডিকেটেড ড্রাগ অথচ যথাযোগ্য রেজাল্ট পাইনি, এইরকম ক্ষেত্রে যে কটা ভাবা যায় তার মধ্যে যেমন নোসোডের কথাই বলা হয়। তো ব্যাসিলাস নাম্বার 7 প্রয়োগ ক্ষেত্র এই নিরিখেও একটা, যে ফসফরাসের সিমটম এবং ফসফরাস অথবা টিউবারকুলিনামের সিমটম দেওয়া হয়েছে অথচ দিয়ে সাফিসিয়েন্ট রেজাল্ট পাওয়া যায়নি।
কথাটা মনে রাখার মতো এই জন্য যে ফসফরাস আর টিউবারকুলিনাল সিমটম তো আমাদের নিশ্চয়ই মনে আছে, এবং এই সিমটম তার সঙ্গে কেলিমাইক্রোব এই তিনটেকে মিলে যে চিত্রটা তৈরি হয় সেটা কিন্তু উপকারী। আসলে স্যারের টেকনিকের মধ্যে এও একটা ছিল, যেটা আমি দেখেছি আমার প্র্যাকটিসেও এটা খুব কাজে লেগেছিল। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে কিছু কিছু ওষুধ আছে যাদের সিমটম গুলোকে যোগ করে আরেকটা ওষুধের ছবি আমরা তৈরি করতে পারি। যেমন কেলি আয়োড মনে রাখতে বড় অসুবিধে হতো। কেলি আয়োডের সিমটম খাপছাড়া ভাবে দেওয়া। তখন আসানসোলে থাকাকালীন আমরা একজন ভালো হোমিওপ্যাথি পেয়েছিলাম, সদানন্দ পাল তার নাম ছিল। তিনি সেন্ড করেছিলেন প্রতাপ কলেজ থেকে, এবং জ্ঞান মজুমদারের অত্যন্ত স্নেহধন্য ছাত্রদের একজন ছিল। তাকে বলেছিলাম যে কেলি আয়োড ওষুধটা মনে রাখা খুব কি করে মনে রাখবো? উনি বলে হ্যাঁ, এটা মনে রাখা কি আছে, হট রাস্টার্স, রাস্টার্স চিলি, আর মনে করবি রাস্টার্সটা হট। আমি মিলিয়ে দেখলাম হ্যাঁ সত্যি তো অনেক সিমটম মিলে যাচ্ছে। তো এগুলো কেউ কেউ ওষুধগুলোকে মনে রাখার জন্য কোনো কোনো সিনিয়র হোমিওপ্যাথ এভাবে সুন্দরভাবে ব্যবহার করেন। ডক্টর এসপিদের কাছে গিয়ে দেখলাম তার সঙ্গে আরেকটা যোগ হয়েছে, সেটা হচ্ছে সিফিলিটিক ফিচার্স। যেখানে সিফিলিটিক মায়োসিটিক স্টেট, সেখানে মার্কসলের থেকে উনি ক্যারিয়ারকে বেশি পছন্দ করতেন। তো কাজেই যদি ওই হট রাস্টার্সের ফিচারটা মনে রাখা যায়, তার সঙ্গে যদি এই কথাটা মনে রাখা যায় সিফিলিটিক মায়োসিটিক স্টেট, তাহলে তো ওষুধটার হরাইজনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তার সঙ্গে আর একটা দুটো কথা, যেমন অ্যাটোপি, অ্যাটোপি তো সমানভাবে কার্যকারী। অ্যাটোপি বলতে মানে এই এই দু একটা পয়েন্ট দিয়ে একটা ড্রাগকে ভালো কভার করে দেয়। অ্যাটোপি বলতে যেখানে ব্রঙ্কিয়াল অ্যাজমাও আছে, অ্যাজমাটিক সিমটম আছে, আবার অল্টারনেটিভ স্কিনও আছে। এই অ্যাটোপিক ডার্মাটাইটিসের ফিচার খুব সুন্দরভাবে ক্যারিয়ার আছে। পরীক্ষার মেটেরিয়াল পড়লেই টেস্টে পাওয়া যাবে। আর কি আছে, কেলি আয়োড একটা রীতিমতো স্পেসিফিক রোল প্লে করে থাইরয়েড ক্যান্সারে। সত্যি কথাই তো, আয়োডিয়াম তো থাইরয়েডের সঙ্গে ডিপলি রিলেটেড, আর ম্যালিগনেন্সিটাও কভার করছে। তো এই কটা কথা মনে রেখেই তো কেলি আয়োডকে দারুণ ভাবে মনে রাখা যায়। সেই রকম ভাবে এই ব্যাসিলাস নম্বর 7 মনে রাখার জন্য একটা খুব ভালো রাস্তা হলো যে এটাকে ফসফরাস, টিউবারকুলিনাম এবং কেলিবাইক্রোমের সাথে এই লক্ষণের সামঞ্জস্য। এইবার ইন্টারপ্রিটেশন আমাদের আর একটু দূরে নিয়ে যেতে পারে। যেমন বলছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফ্যাটিগ উইথ স্লাগিশনেস অফ ফাংশন, মেন্টাল ডেবিলিটি, আনএবল টু থিঙ্ক অর কনসেন্ট্রেট। তখন এই সিমটমটা খুব বেশি গভীরে যেতে পারিনি, কিন্তু মনে ছিল যে এইরকম যে ফিচার মেন্টাল এন্ড ফিজিক্যাল ফ্যাটিগ উইথ স্লাগিশনেস অফ ফাংশন, মেন্টাল ডেবিলিটি, আনএবল টু থিঙ্ক অর কনসেন্ট্রেট, এটা তখন ঘটনাক্রমে একটা কেস আমি পেয়েও ছিলাম। ডায়রিয়া হওয়ার পর প্রফাউন্ড উইকনেস, এই নিয়ে লোকটা শুরু হয়েছিল। ওরা বোধহয় স্টাডি করে দেখেছিল পটাশিয়ামের অভাব ছিল বা কিছু, যাই হোক ডায়াগনোসিস হয়েছিল গুলেনবারি সিন্ড্রোম। তো গুলেনবারি সিন্ড্রোম তো আমরা খুব পাই না, কিন্তু এটাকে তো এই দৃষ্টিভঙ্গিতে ওই লাইনে ধরে ব্যাচেলার নম্বর 7 দিয়েছিলাম, আমি 30 দিয়েছিলাম এবং অসাধারণ ফল পেয়েছিলাম। তো এটা আজকে কিন্তু আরেকটু গভীরে যাওয়া যায়। এই যে কথাটা বলছে মেন্টাল এন্ড ফিজিক্যাল ফেটিগ আছে, স্লাগিশনেস ফাংশন আছে, মেন্টাল ডেবিলিটি এবং আনএবল টু থিঙ্ক, তো এটা তো ডিপ ডিপ্রেশনের রুগী করবে, এমনকি চিন্তাও করতে তার অসামর্থ্যতা। তো সুতরাং আজকে এখানে ডিপ ডিপ্রেশন এই কথাটাকে অ্যাড করা যায়। আচ্ছা, bronchitis and bronchial asthma with tough fringy expectoration, যেখানে টেলিবাইক্রোম এসে যাচ্ছে, তুলনাটা খুব ক্লিয়ারলি। তো অনেক সিমটমই আছে, সবগুলো সিমটম মনে রাখ আমি অন্তত মনে রাখিনি।
তবে হ্যাঁ, আরেকটা কথা ভেবে ওটাও কাজে লাগিয়ে দেখেছি। HLA-B 27 পজিটিভ যে কেসগুলো থাকে সেরকম ক্ষেত্রে কিন্তু এর একটা ভূমিকা আছে ব্যাসিলাস নম্বর 7। আজকাল এই কেসগুলো কিন্তু খুব অনেক বেশি পাচ্ছি। এই অ্যানকাইলোজিং স্পন্ডালোসিস এইগুলো কিন্তু প্র্যাকটিস লাইফের প্রথম 15-20 বছর এত পাইনি, আজকাল যত পাচ্ছি। তো এই এই ধরনের অ্যানকাইলোজিং স্পন্ডালোসিসের ক্ষেত্রে ব্যাসিলাস নম্বর 7 একটা ভালো ওষুধ। এখানে বলে দিচ্ছে ব্যাক এক উইথ অ্যানকাইলোসিস অফ লেফট হিপ জয়েন্ট। আমি কিন্তু হিপ জয়েন্টে নয়, আমি ওই সার্ভাইকাল ইয়েতেই পেয়েছিলাম, ওষুধ দিয়েছি, ভালো কাজ পেয়েছি। অবশ্য মনে রাখতে হবে যেহেতু এইচপিভির সঙ্গে ভীষণ ডিপলি রিলেটেড, কাজে অ্যানকাইলোজিং স্পন্ডালোসিসে কিন্তু সাইকোটিক ড্রাগগুলোর একটা ভালো ভূমিকা আছে। সুজা যেমন আমার একটা খুব প্রিয় ড্রাগ অ্যানকাইলোজিং স্পন্ডালোসিস। তো ব্যাসিলাস নম্বর 7 এর আমার ব্যবহারের ক্ষেত্রে আমি যে ব্যবহার করেছি এই, এর সম্বন্ধে আর খুব বেশি নয়। পেশেন্টের ডায়রিয়া লুজ মোশনের প্রবণতা আমি সেখানে পেয়েছি, তার সঙ্গে এই ফিচারগুলো ইউজ করেছি। আমি সবচেয়ে বেশি দিয়েছি যে এই পাওয়াল লোসারটা, সেটা হলো ডিসেন্ট্রি কম্পাউন্ড। আসলে কালীশঙ্কর বোধহয় কথাটা খুব ব্যবহার করে যে বাঙালির বুক ভরা আশা আর পেট ভরা আমাশা। তো খুব সত্যি কথা, বঙ্গ সন্তান আমাশায় ভোগেনি এরকম খুবই কম পাওয়া যায়। আর এইখানেই বোধ হয় ডিসেন্ট্রি কম্পাউন্ডের সার্থকতা। ডিসেন্ট্রি কম্পাউন্ড আমাশায় ভোগারও তো আবার অনেক দিক আছে, কিন্তু সাধারণ নিউরোটিক হয়ে যাওয়া, দিনের পর দিন আমাশায় ভুগে ভুগে কিছু কিছু মানুষের ব্যক্তিত্বের মধ্যেই চেঞ্জ এসে যায়। এবং আমরা দেখেছি এই ইরিটেবল বাউল সিন্ড্রোম আজকে যে বলা হচ্ছে, এর অনেক ক্ষেত্রেই শুরু হচ্ছে তো এই আমাশা দিয়ে। এবং আমাশার জন্য যত্রতত্র যে কোনো রকম ওষুধ খাওয়া, কে কনস্টিটিউশনটাই এমন বিগড়ে গেছে যে সে লোকটা সে রীতিমতো বাতিগ্রস্ত হয়ে পড়েছে, এরকম আমরা পাই। ডিসেন্ট্রি কম্পাউন্ড মনে রাখার সহজ যে পথ সেটা হলো যে এটা আর্জেন্টাম নাইট্রিকাম আর আর্সেনিকের সিমটম মেলালে পাওয়া যাচ্ছে। খুব সত্যি কথাই, আর্সেনিক আর আর্জেন্টাম নাইট্রিকাম এই দুটোর মনোজগতের ছবি ডিসেন্ট্রি কম্পাউন্ডের ছবির সঙ্গে খুব নেই। তার সঙ্গে আরো দু একটা সিমটম আছে, সেগুলোকে এক করা যায়, যেমন পাইলোরিক স্টেনোসিস এই ওষুধের ফিচারের মধ্যে আছে। তো ডিসেন্ট ডুওডেনাল আলসারে যারা ভুগছে তাদের তো ওই জিনিসটা আসতেই পারে। এই ডুওডেনাল আলসার কার হতে পারে? যে মানুষটা পারফেক্ট সোরিক পিকচার কিন্তু এখানে চলে আসে। যে মানুষটা সোরার ছবি হিসেবে আমরা যেটা দেখেছি যে সোরা একবারে প্রচুর খেতে পারছে না, আবার একটুতেই পেট ভরে যাচ্ছে, ঘন ঘন খেতে হচ্ছে, মানে যেটাকে আরেকভাবে বলা যায় রেডিওলজিক্যালি যাদের হাইপারটোনিক স্টমাকটা ছোট, হাইপারটোনিক, সুতরাং কুইক এমটি হয়ে যাচ্ছে, আর একবারে বেশি লোডও করতে পারছে না। তাহলে এই ধরনের মানুষ যারা যাদের ঘন ঘন একটু 3-4 ঘন্টার মধ্যে খেতে হচ্ছে, খালি পেটে হলেই যাদের কষ্ট বেড়ে যাচ্ছে, আর এটার সঙ্গে একটা রিলেশন, অদ্ভুত লিঙ্ক আছে। এই লোকগুলো দীর্ঘ সময় না খেয়ে থাকলে মাথা যন্ত্রণায় ভুগছে, মানে মাইগ্রেনে চলে যাচ্ছে। মাইগ্রেন, ডোডাল আলসার, এই ফিচার গুলো তো পুরো সোরার ছবি দিচ্ছে। ক্রনিক ডিজিজের সোরার যা ছবি তার সঙ্গে একেবারে গভীর ভাবে ওতপ্রোত। কাজেই এইগুলোকে আমরা এইভাবেই 2-4 করে মনে রাখতাম। এখন এর মেন্টাল সিমটম সম্বন্ধে বলছি, প্রলংড নার্ভাস টেনশন। প্রলং নার্ভাস টেনশন থেকেই তো আমরা তো জানি পেপটিক আলসার তো তার পেছনে ওরকম একটা থাকে, পরীক্ষা ফেল হয়ে যাওয়া, বিজনেসে ফেল মেরেছে, তারপরে দিনের পর দিন স্ট্রেস, এই করে করে পেপটিক আলসার শুরু হয়ে গেছে। আসলে এই ব্যাপারগুলোর পেছনে যে মেন্টাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন খুব সুন্দরভাবে আর্জেন্টাম এবং আর্সেনিকের সিমটম সেই জন্য বলেছেন। দেখা গেছে রিলেটেড ড্রাগ এই দুটো এবং এই দুটোর সঙ্গে খুব মিল। আচ্ছা, এখানে একটা কথা বলে নেওয়ার আছে, এটা প্রথমেই বলা উচিত ছিল, বলা হয়নি। এই ডক্টর প্যাটারসন বলেছেন যে
এই আমি দেখেছি স্যার এটা স্ক্রুপুলাসলি করতেন যে বায়োল ওষুধ গুলো দিতে গেলে তার গ্রুপের ওষুধ যদি দেওয়া আছে তো ঠিক আছে, তা না হলে কিন্তু 1 মাসের মধ্যে অন্য হোমিওপ্যাথি ওষুধ পড়েছে দেখলে স্যার কিন্তু বায়োল ওষুধ দিতেন না। অর্থাৎ আমি যেমন দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি যে একটি লোককে হয়তো তার এই পেটের বিভিন্ন গোলমালের জন্য তাকে হয়তো অ্যান্সাবিটিটা দেওয়া হয়েছে, দেওয়ার পরে সে তার 10-15 দিনের মধ্যে সে স্যারের কাছে গেল, স্যার পুরো সিমটম দেখছেন ডিসেন্ট্রি কম্পাউন্ড, কিন্তু স্যার দেবেন না। কখন দেবেন? তার গ্রুপের ওষুধ, প্যাটারসন বলছেন সেই রকমই, তার গ্রুপের ওষুধ অর্থাৎ ওই আর্জেন্টাম, আর্সেনিক, মেনলি এ দুটো মনে আছে আমার, আরো কয়েকটা আছে, অ্যানাকার্ডিয়াম আছে, ভ্যারিট্রাম আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই গ্রুপের ওষুধ যদি দেওয়া থাকে তাহলে 1 মাসের মধ্যে দেবেন, তা না হলে কিন্তু স্যার দিতেন না। আমরা যেটা ওই গোজামিল দেওয়ার সুবিধার জন্য একটা কাজ করি যে সেক্ষেত্রে পেশেন্টটাকে দেখছি এটা ছবি পুরো ডিসেন্ট্রি কম্পাউন্ড, অন্য একটা ওষুধ খেয়ে আছে, তো সেখানে আমি একটা ডোজ আর্জেন্টাম কিংবা আর্সেনিক যেটা ওর সঙ্গে মেলে ভালো সারটি 2টো ডোজ দিয়ে দিলাম, দিয়ে তারপরে বললাম আচ্ছা 5-7 দিন পরে ডিসেন্ট্রি কম্পাউন্ডটা দেওয়া হলে এটা খেয়ে, আমি দেখছি তাতে ঠিক আছে, তাদের কোনো প্রবলেম হয় না। সেটা না করে যে ওই নাক্স বা সালফারের পরে ডিসেন্ট্রি কম্পাউন্ড দেওয়া, সেই রিস্ক আমি কোনোদিন নিইনি। কারণ স্যারের কাছে যেটা দেখেছি স্যার এত স্ক্রুপুলাসলি করতেন, তো সেটার সম্পূর্ণ বিরোধিতা করার দুঃসাহস আমার পাইনি। আমি যেটা করেছি যে তখন এই গ্রুপের ওষুধ 6 কিংবা 30 পোটেন্সির একটা 2টো ডোজ দিয়ে তারপরে বায়োল ওষুধটা আমি তার 5 দিন 7 দিন 10 দিন পরে নিতে বলেছি, এবং আমি দেখেছি কাজ যথেষ্টই হয়। এবং স্যার যেটা জোর দিয়ে বলতেন বায়োল ওষুধ দেওয়ার পরে সে রোগীর 1 কেজি ওজন বাড়বে না, এটা হতেই পারে। দেখেছি সত্যি তাই, বায়োল ওষুধ দেওয়ার পরে রোগী রেজাল্ট পাবে না, এটা